যে সংসারে অযথা খরচের বদলে পরিকল্পনা থাকে সেখানে কিন্তু ধীরে ধীরে সুখও আসে, স্বস্তিও আসে। বড় আয়ের চেয়ে বড় বিষয় হলো কিভাবে সেই আয়কে সঠিকভাবে ব্যবহার করা যায়। অল্প আয়ের প্রতিটি টাকার মূল্য থাকে, তাই আগে প্রয়োজন পরে ইচ্ছা, এই নীতিতেই এগোতে হবে। সামান্য হলেও নিয়মিত সঞ্চয় করতে হবে, কারণ আজকের ছোট্ট সঞ্চয়ই একদিন বড় ভরসা হয়ে দাঁড়াবে। মনে রাখতে হবে, সুখ শুধু টাকার উপর নির্ভর করে না। পরিবারের ভালোবাসা, পারস্পরিক সম্মান, বোঝাপড়া আর একসঙ্গে স্বপ্ন দেখার মধ্যেই সত্যিকারের সুখের সংসার গড়ে ওঠে। বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আছি আপনাদের সাথে। আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। গত ভিডিওতে আমি আমার ঠান্ডার প্রবলেমের কথা বলেছিলাম। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় প্রিয় আপুরা কিন্তু আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন। তো সেই সকল আপুদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আমি। সেই সাথে সেই সকল আপুদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো আলহামদুলিল্লাহ, এখন কিন্তু আমার ঠান্ডাটা অনেকটাই কমে গিয়েছে, একেবারে নাই বললেই চলে। এখন কিন্তু আমি সুস্থ আছি। আজকের ভিডিওটা একদম সকাল থেকেই স্টার্ট করেছি। মেয়ের টিফিন আর নাস্তা একসঙ্গে রেডি করে নিচ্ছি। আজকে টিফিন আর নাস্তায় হচ্ছে একই খাবার ওকে দিব, কারণ এই খাবারটা ওর খুবই পছন্দের। তো এই কারণে আলাদা আলাদা আর কোনো নাস্তা টিফিন করছি না, একসঙ্গে নাস্তা আর টিফিন বানিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি ওকে। তো সেজন্য হচ্ছে আগের দিন রাতেই আমি হচ্ছে চিকেনটাকে সিদ্ধ করে রেখেছিলাম, যাতে সকালবেলা উঠে ঝটপট আমি কাজটা করে নিতে পারি। তো চিকেনগুলোর সাথে আমি হচ্ছে কিছু শসা আর গাজর কুচি করে সেই সাথে একটু টমেটো সস আর মেয়োনিজ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে ওকে চিকেন স্যান্ডউইচগুলো বানিয়ে দিব। ও হচ্ছে খেয়ে যাবে আর বাকিটা হচ্ছে ওর টিফিনে দিয়ে দিব। তো চিকেন স্যান্ডউইচের আর রেসিপি আমি কি শেয়ার করব, এগুলো আমার প্রিয় প্রিয় আপুরা সবাই ভালো পারে আমার চেয়ে। আর আমি আমার চ্যানেলে কখনো কিন্তু কোনো রেসিপি শেয়ারও করি না, কারণ আমি যা রান্না করি আমি জানি তার চেয়ে হাজার গুণ ভালো রান্না আমার আপুরা করতে পারে। তো সেই কারণে কিন্তু আমি কখনো কোনো রেসিপি এই ভিডিওতে শেয়ার করি না। সব সময় আমি আমার সংসারের কাজকর্মগুলো দেখাতেই পছন্দ করি। তবে মাঝে মাঝে রান্নার ক্লিপ নেওয়া হয়, তবে কিন্তু ফুল রেসিপি না। যেমন আজকের ভিডিওতেও কিছু রান্নার ক্লিপ আমার থাকবে। তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু মেয়ের জন্য স্যান্ডউইচটা বানিয়ে নিয়েছি। আর স্যান্ডউইচটা অনেক মজার হয়েছিল, আমি যেহেতু খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি। আর এদিকে মেয়েকে টিফিন আর নাস্তা দেওয়ার পরে দেখলাম যে কিছুটা চিকেন রয়ে গিয়েছে, তো সেগুলো দিয়ে হচ্ছে আমি আর আলিফার পাপার জন্য নাস্তাটা রেডি করে নিয়েছি। তো আজকে সবাই চিকেন স্যান্ডউইচ দিয়ে নাস্তাটা করে নিলাম। এরপরে সংসারের আর কোনো টুকিটাকি কাজ আপনাদের সাথে শেয়ার করলাম না, চলে আসলাম সরাসরি রান্না করার জন্য। আর যে টাইমে রান্না করি তার চেয়ে আজকে একটু আগেই রান্না করতে এসেছি, কারণ আজকে হচ্ছে একটু ঘরের কাজ করব। বিশেষ করে যে কাজটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আজকে হচ্ছে আমার ডাইনিং রুমটাকে আমি একটু সাজাবো আমার মনের মতো করে। তো সেজন্যই হচ্ছে রান্নাবান্নার কাজটা আগে করে নিচ্ছি। আর নাস্তা করে আলিফার বাবা বের হয়ে গিয়েছে, ও হচ্ছে রাতে বাড়িতে যাবে আমার শাশুড়ি আম্মাকে ঢাকায় নিয়ে আসার জন্য। তো আম্মাকে হচ্ছে আর কি ডাক্তার দেখাতে হবে, সেজন্যই আনতে গিয়েছে। গত বছর এই দিনে কিন্তু আম্মা 1 মাসের মতো আমার বাসায় ছিল, এখানে ডাক্তার দেখানো হয়েছিল। তো 1 বছর হয়ে গিয়েছে, আবার হচ্ছে চেক আপ করাতে হবে, সেজন্যই আনতে গিয়েছে। বাসায় আমি আর আলিফাই থাকবো, তো ভাবলাম শর্টকাট কিছু রান্না করি। তো এখানে হচ্ছে করল্লা ভাজি করে নিচ্ছি, আর সাথে হচ্ছে আমি আমড়া দিয়ে পাতলা ডাল রান্না করব। করল্লা ভাজি হলে আমার মেয়ের কিন্তু আর কিছু লাগে না, সে শুধু করল্লা ভাজি দিয়েই মাশাল্লাহ ভাত খেতে পারে। আর আলিফার পাপা না থাকলে আমার রান্নাবান্নার তেমন কোনো ঝামেলাও থাকে না, আমি কোনো প্যারা নিয়ে রান্নাবান্না করি না। আমার মেয়ে যেহেতু সব কিছুই খায়, ওকে যেহেতু ছোটোবেলা থেকে সব কিছু খাওয়ার অভ্যাস করেছি, তো আমি যা করি তাই দিয়েই কিন্তু ও খেয়ে নেয়। এদিকে কিন্তু আমার করল্লা ভাজিটা হয়ে গিয়েছে, আর ওদিকে হচ্ছে ডালটাও প্রায় হয়ে গিয়েছে। আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে হাতের কাজকর্ম সেরে এরপরে চলে যাব ডাইনিং রুমে। ডাইনিং রুমটাকে আজকে খুব সুন্দরভাবে ক্লিন করে তারপর হচ্ছে নতুন করে আমার মনের মতো করে একটু সাজিয়ে নিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট আপনাদের করে নিচ্ছি, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি,
আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন। অল অপশন অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। সবাইকে অনুরোধ করে বলছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। লাইক না দিয়ে কিন্তু কেউ বের হবেন না, কারণ আপনাদের একটা লাইকই পারে আপনাদের মতো আরও অনেকের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে। ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাবেন কমেন্টস করে, কমেন্ট বক্সের মাধ্যমে। আর এই তো রান্নাঘরের কাজকর্ম শেষ করে আমি চলে এসেছি কিন্তু আমার ডাইনিং রুমে যে আমার টেবিল ক্লথটা ছিল, ডাইনিং টেবিল ক্লথটা, সেটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। আর উঠিয়ে আমি খুব ভালোভাবে আমার ডাইনিং টেবিল আর চেয়ারগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা কিন্তু সবসময় দেখেন যে আমার ডাইনিং টেবিলে কিন্তু সেই একই একটা ক্লথ বিছানো থাকে, যেটা দেখতে দেখতে হয়তো বা আপনারা বোরিং হয়ে গিয়েছেন। তো আপনারা বোরিং হয়েছেন কিনা জানি না, তবে আমি কিন্তু ঠিকই বোরিং হয়েছি। খুব কয়েকদিন যাবৎ আমার ইচ্ছে হচ্ছিল যে এই ক্লথটা সরিয়ে আমি একটা নতুন টেবিল ক্লথ, মানে ডাইনিং টেবিলে বিছাবো, কারণ আমার আর ভালো লাগছিল না একই জিনিস দেখতে দেখতে। তো আসলে আমাদের মধ্যবিত্তদের অনেক সময় অনেক কিছুই শখ হয়, কিন্তু সাধ্য থাকে না। সাধ্যের বাইরে গিয়ে তো আমরা কিছু করতে পারি না, কারণ আমাদের মধ্যবিত্তদের কিন্তু হাত পা একটা নির্দিষ্ট গণ্ডিসীমায় বাঁধা থাকে, যে গণ্ডিসীমা কিন্তু আমরা পের হতে পারি না, চাইলেই পের হতে পারি না। সব সময় তো আপনাদের সাথে একটা কথাই শেয়ার করি যে স্বামীর অল্প ইনকাম দিয়ে পরিকল্পনা করে সব সময় সংসারটাকে চালাই। তো সেই পরিকল্পনাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে ইনকাম যদি কম থাকে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু পরিকল্পনাটা যদি সুন্দর থাকে তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ সুন্দর হতে বাধ্য। কারণ অল্প আয়ও টেকনিক খাটিয়ে অনেক সময় সংসারটাকে চালাতে হয়। তো কিভাবে আমি সব কিছু টেকনিক খাটিয়ে ম্যানেজ করি, আমি কিন্তু সব সময় আপনাদের সাথে সেগুলো শেয়ার করি। তো আজকেও কিন্তু সেরকমের একটু টেকনিক খাটিয়ে আমি আমার শখটাকে পূরণ করেছি। তো আমার খুব ইচ্ছে হচ্ছিল যে আমি আমার ডাইনিং টেবিলে ব্লকের যে টেবিল ক্লথগুলো পাওয়া যায় একদম চেয়ার কাভার সহ, তো সেগুলো কিনে আমার ডাইনিং টেবিলটাকে সাজাবো। না হয় 3D প্রিন্টের যে কালারফুল টেবিল ক্লথগুলো পাওয়া যায় একদম চেয়ার কাভার সহ, সেগুলো কিনে তারপর টেবিলটাকে সাজাবো। অনেক অনলাইনে ঘাটাঘাটি করে দেখলাম, কিন্তু দামটা কিন্তু একটু বেশি আমার মতে, কারণ 1000 টাকার উপরে, 1000 টাকার নিচে না অনলাইনে কিনতে গেলে। তো সেখান থেকে কেনার আর সাহস পাই নাই। মার্কেটও ঘোরাঘুরি করেছি সেই একই জিনিস, কিন্তু সেটাও যদি আমি মার্কেট থেকে কিনতে যাই তাও কিন্তু 900 টাকা বা ওই 1000 টাকাই পড়ে যাবে। তো এখন কি করার, আর ইচ্ছে তো হয়েছে টেবিলটাকে সাজাবো, নতুন কিছু চোখের সামনে এনে প্রেজেন্ট করব। চোখের সামনে নতুন কিছু থাকলে কিন্তু অনেক সময় মনটাও ভালো লাগে, কারণ পুরনো সেই একঘেয়েমি জিনিস দেখতে দেখতে অনেক সময় কিন্তু বোর লাগে আমাদের। তো নতুনত্ব সবাই কিন্তু ঘরে আনতে চায়, কিন্তু ওই যে সাধ্য তো থাকতে হবে। তো এরপরে একটু পরিকল্পনা করলাম যে কিভাবে কি করলে আমি অল্প টাকায় সব কিছু ম্যানেজ করতে পারবো। পরে চিন্তা করলাম যে ঠিক আছে, আমি কোনো টেবিল ক্লথ কিনবো না চেয়ার কাভার সহ, আমি কম দামের কম প্রাইজে যে বেডশিটগুলো পাওয়া যায় সেগুলো কিনবো। কিনে তারপরে কাটিং সাটিং করে দেন আমি টেবিল ক্লথ বানিয়ে নিব। তো কাটিং সাটিং যে করব সেখানেও কিন্তু টেলারিং খরচ আছে, যেহেতু আমার ঘরে মেশিন আছে, কিন্তু আমি তো এই মুহূর্তে মেশিন চালাতে পারবো না। তো সেই পরিকল্পনা করে মার্কেটে চলে গিয়েছি, কিন্তু আল্লাহ যদি সহায় হয় তাহলে কিন্তু আসলে সব কিছু করাই সম্ভব। আসলে আমি আল্লাহর উপরে সব সময় ভরসা করে থাকি যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, সে সব সময় আমাকে সঠিক পথটা দেখায়, ইনশাআল্লাহ ভবিষ্যতেও দেখাবে, কারণ সেই বিশ্বাস নিয়েই আমি সব সময় আমার সামনের দিকে আমি পথ চলি। তো যাই হোক, আমি মার্কেটে গিয়ে একটা দোকানে বেডশিট কেনার জন্য গিয়েছি। 300 টাকার যে বেডশিটগুলো সেগুলোই কিনতে গিয়েছিলাম, যে ওগুলোর সাথে কিন্তু বালিশের কভারও পাওয়া যায়। তো বালিশের কভার আমার কাজে অবশ্যই লাগবে। 300 টাকার বেডশিটগুলো কিনতে গিয়েছি। তো সেখানে দেখলাম ওই দোকানে যে এই যে আমি টেবিল ক্লথটা বিছিয়েছি, এটা কিন্তু টেবিল ক্লথ না, এটা কিন্তু একটা সিঙ্গেল বেডশিট, বালিশের কভার ছাড়া। তো হঠাৎ করে এটা আমার চোখে পড়লো। তো আমি ওই দোকানদারকে জিজ্ঞেস করাতে উনি দাম বলল 300 টাকা। আর যে বড় যে বেডশিট 300 টাকা, সেগুলোর প্রাইসও 300 টাকাই বলল।
তো ওইটা যদি আমি নিয়ে আসতাম, ওটা আমাকে 300 টাকা দিয়ে নিয়ে আসতে হতো, যেহেতু ওটার সাথে হচ্ছে বালিশের কভার আছে। তো ওইটা আনলে আমার কিন্তু আরও একটু বাড়তি খরচ হতো। ওই যে বললাম যে কাটিং চাটিং করাতেও কিন্তু আমাকে টেলারিং খরচ দিতে হতো। তো পরে চিন্তা করলাম যে থাক, ওটা আর নিব না, ছোটোটায় নিয়ে যাই। তো ছোটোটা উনি 300 টাকা চাওয়াতে আমি 200 টাকা বললাম, কিন্তু দিল না, বলল যে নিলে একদম 250 টাকা। তো আমি 250 টাকা দিয়ে কিন্তু ওই টেবিল ক্লথ হিসাবে ওই বেডশিটটা নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে আমার টেবিলে। দেখতেই পেয়েছেন আমি যে বিছিয়ে নিয়েছি, কোনো সাইড দিয়ে কিন্তু ছোট বড় হয়নি। মনেই হয় না যে এটা কোনো বেডশিট, মনে হয় যেন এটা একদমই 6 চেয়ারের একটা টেবিল ক্লথ। তো ওইটা এনে আমি নিয়ে আসছি। আর তার সাথে যে ট্রান্সপারেন্ট পেপারটা, সেটাও কিন্তু অনলাইনে দেখেছি, সেটারও কিন্তু অনলাইনে অনেক টাকা প্রাইস। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এভাবে লেস দেওয়া একটা ট্রান্সপারেন্ট পেপার আমি বিছাবো। তো ওইটাও আমি ওই মার্কেট থেকে নিয়ে এসেছি মাত্র 300 টাকা দিয়ে। তো 300 আর 250, মাত্র 550 টাকা দিয়ে আমি কিন্তু আমার টেবিলের লুকটা চেঞ্জ করে ফেলেছি। আর আমার ঘরে যে সেঞ্চুরি পাতার টেবিল ম্যাট আছে, সেগুলো কিন্তু আমি নিচে সুন্দর মতো বিছিয়ে টেবিলটাকে সাজিয়ে নিয়েছি। আর এগুলো কিনতে গিয়ে আমি ডিপ ফ্রিজের একটা কভারও কিনে নিয়ে আসছি। ডিপ ফ্রিজের কভারটার প্রাইস নিয়েছে মাত্র 200 টাকা। তো এই যে পরিকল্পনা সুন্দর থাকলে ভবিষ্যৎ কিন্তু সুন্দর থাকে, এটা কিন্তু মানতেই হবে। আমাদের মধ্যবিত্তদের সব কিছু করার আগেই অনেক চিন্তা ভাবনা করতে হয় এবং সেই সাথে পরিকল্পনাও কিন্তু করতে হয়। তো এভাবে যদি পরিকল্পনা করে আমরা সব কাজ করি, তাহলে কিন্তু আমরা অল্প আয়েও খুব সুন্দরভাবে সংসারটাকে চালাতে পারবো, মনের মতো করে আমরা আমাদের সংসারটাকে সাজাতে পারবো। আর আমি সবসময় চেষ্টা করি পরিকল্পনা করে কাজ করার। হুট করে আমি কখনো কোনো সিদ্ধান্ত নেই না, কখনো কোনো কাজ করি না, কখনো কোনো কিছু কেনাকাটা করি না। যতই পছন্দের জিনিস থাক না কেন, সেটা নিয়ে আমি অনেক রিসার্চ করি, তারপরে গিয়ে আমি সেই জিনিসটা কেনাকাটা করি। তো এইদিকে ডাইনিং রুমটা কিন্তু আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এখন আমি পুরো বাসাটাকে একদম ঝাড়ু দিয়ে নিব, যেহেতু অনেক ময়লা পড়ে। আমার বাসাটা একদমই রোড সাইডে, প্রতিদিন আমি ঘর মুছতে পারি না, তো সেজন্য কিন্তু 2 বেলা আমি ঘর ঝাড়ু দিই, কিন্তু তারপরেও অনেক ময়লা বের হয়। এত ময়লা যে একদমই বিরক্ত লাগে। তো দেখতেই পাচ্ছেন কত ধুলা বের হয়েছে। যতবারই ঘর ঝাড়ু দেব ততবারই কিন্তু এত পরিমাণের বালু আমার ঘর থেকে বের হয়। তো এই যন্ত্রণা কিন্তু যাদের রোড সাইডে বাসা তাদের কিন্তু পোহাতেই হয়। তো এই যে আমি কিন্তু পুরো বাসাটা একদম নিট অ্যান্ড ক্লিন করে ঝাড়ু দিয়েছি। খুব সুন্দরভাবে ঝাড়ু দেওয়ার চেষ্টা করি যাতে আনাচে কানাচে কোথাও কোনো বালুর পরিমাণ না থাকে। তো এই তো আমি আমার নতুন কেনা জিনিস দিয়ে আমার ডাইনিং টেবিল, সেই সাথে ডাইনিং রুমটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আসলে সাজানো গোছানো সংসার সব মেয়েদেরই কিন্তু স্বপ্ন থাকে, আর সব মেয়েদেরই ইচ্ছে হয় যে কিছু না কিছু নতুন জিনিস দিয়ে ঘরটাকে নতুনভাবে সাজিয়ে নতুনত্বভাবে একটু সবার সামনে প্রেজেন্ট করি। তো আজকে আমি আমার সাধ্যের মধ্যে আমি কিন্তু আমার ডাইনিং টেবিলটাকে সাজিয়েছি, সেই সাথে ডাইনিং রুমটাকেও একটু সাজিয়েছি। তো আমার ডাইনিং টেবিল ক্লথ কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন, আর আমার ডাইনিং রুম সাজানো কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে জানাবেন। আর এই সেঞ্চুরি পাতাগুলো দেওয়ার পরে আমার কাছে মনে হয় আরও বেশি ভালো লাগছিল। তো শুধু অন্যের টেবিলে গিয়েই আমার এই প্রোডাক্টগুলো তাদের ঘরের সৌন্দর্য বহন করবে সেটা কিন্তু না, আমার ঘরেরও কিন্তু সৌন্দর্য তাদেরকে বজায় রাখতে হবে। আর আমি সেল করার জন্য যে প্রোডাক্টগুলো নিয়ে আসি, যেটা আমার ভালো লাগে সেটা কিন্তু আমি আমার নিজের জন্য রেখে দেই। এই যে টিউলিপগুলো কিন্তু আমি সেল করেছি, এরপরে কিছু টিউলিপ কিন্তু আমি আমার নিজের জন্য রেখে দিয়েছি। তো এই আমার ডাইনিং টেবিলের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর সেই সাথে পুরো ডাইনিং রুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদমই মেইন ডোরের পাশে কিন্তু আমার শু র্যাকটা রাখা, শু র্যাকের উপরেই আমার ইলেকট্রিক ওভেনটা রাখা। যেহেতু
যেহেতু ওভেন রাখার আর কোনো স্পেস নেই, স্পেস আছে কিন্তু যেহেতু আমার ওভেন র্যাক নেই সেজন্য হচ্ছে আমি শু র্যাকের উপরেই রেখেছি। আর এই হচ্ছে আমার 6 চেয়ারের ডাইনিং টেবিলটা, তার পাশেই কিন্তু আমার ছোট্ট শোকেসটা, আর তার পাশে আছে আমার ডিপ ফ্রিজের উপরেও আমি হচ্ছে এভাবে করে সাজিয়ে নিয়েছি। এটা তো সবসময় আপনারা দেখেন, তো আজকে হচ্ছে শুধু ডিপ ফ্রিজের উপরের কভারটা চেঞ্জ করেছি, নতুন একটা কভার বিছিয়েছি। তার পাশে হচ্ছে আমার যে লন্ড্রি বাস্কেটটা, তার উপরে একটা প্লান্ট রেখেছি আর আমার মেডিসিনের ঝুড়িটা রেখেছি। তো আলহামদুলিল্লাহ খুবই অল্প টাকার মধ্যে আমি আমার ডাইনিং রুমটাকে সাজিয়ে নিয়েছি। তো আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।